প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক যায় যায় দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। কেমন আছেন? আছি ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, ডিজিটাল নিরাপত্তা আইন ভিন্ন মতকে অপরাধ বলায় জাতিসংঘের আপত্তি। বিএনপিকে ভোটে আনার প্রয়োজন দেখছে আওয়ামী লীগ। বিএনপির পদযাত্রা আজ, জেলায় জেলায় সমাবেশ করবে যুবলীগও। সমকালের শিরোনাম, পূর্বাচলে উদ্বোধনের পরেই ভাঙতে হবে 1000 কোটি টাকার সড়ক। পুরনো কৌশলে বাসে বাড়তি ভাড়া। ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবি, জাতিসংঘে প্রস্তাব পাশ, কেউ ভোট দেয়নি বাংলাদেশ। কালের কণ্ঠের শিরোনাম, গোপালগঞ্জে আজ 49 প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মার্চে মশা 4 গুণ বাড়বে। রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি আজ জেলায় জেলায় নামছে। লাউয়াছড়া বনে থামল ট্রেন, উঠল গলাকাটা হরিণ। ইত্তেফাকের শিরোনাম, ইউক্রেন সংকটই কি তৃতীয় বিশ্বের শুরু, যুদ্ধের শুরু? হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠছে মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সময়ের শিরোনাম, 2800 সরকারি ভবন ভূমিকম্প ঝুঁকিতে, বিএনপির বড় শোডাউনের প্রস্তুতি। হামলার হুমকিতে বাড়তি নিরাপত্তা বইমেলায়। শিক্ষাঙ্গনে নির্যাতনে পিছিয়ে নেই ছাত্রলীগ নেত্রীরাও। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এক ঢাকায় এত চাপ। ইনকলাবের শিরোনাম, সংসার আর চলে না। যায় যায় দিনের শিরোনাম, হৃদরোগে চিকিৎসায় বাংলাদেশ সফল। দেশের পোল্ট্রি খাত অস্থিরতার নেপথ্যে কর্পোরেট আধিপত্য। মানব জমিনের শিরোনাম, মেহমানরা তৎপর, রাজনীতি পুরনো ছকে নাকি নয়া দৃশ্যপট। সময়ের আলোর শিরোনাম, 10 মাসে কয় মাস আন্দোলন। দেশ রূপান্তরের শিরোনাম, শাসন শাস্তিতেও দমে না ছাত্রলীগ। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, কাউন্সিলরদের গায়ে ময়লার গন্ধ। শিরোনামটি পড়ে খুব অবাক লাগলো যে কাউন্সিলরদের গায়েও ময়লার গন্ধ। আমরা হয়তো আলোচনা করব, সম্ভবত গোসল করেন আর কি, আমরা আলোচনা করব যদি সময় পাই, কিন্তু তার আগে একটু রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। প্রথম আলো শিরোনাম যেটা হয়েছে যে বিএনপিকে ভোটে আনার প্রয়োজন দেখছে আওয়ামী লীগ, আবার একই দিনে আজকে হয়েছে যে জেলায় জেলায় সমাবেশ হবে, যুবলীগও সমাবেশ করবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ভোটে আনার কথা বলা হচ্ছে এবং সব কিছু মিলে যে রাজনৈতিক আন্দোলনটা হচ্ছে, এটা কি বলে, মানে কি, মানে ভবিষ্যৎটা কি বলে? দেখুন, আপনি যদি গত কিছুদিনের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশকে নিয়ে যদি বিশ্বের বিভিন্ন দেশের কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে এক ধরনের বার্তা কিন্তু দেয়া হচ্ছে। সেই বার্তাটি হলো যে আগামী নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয়, এবং সরকার পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। যদিও আমরা মাত্র 2 দিন আগে প্রধান নির্বাচন কমিশনার যেটি বললেন যে এই যে পরস্পর বিরোধী অবস্থান আগামী নির্বাচন নিয়ে, তাতে পরিস্থিতি বিপজ্জনক দিকে যাচ্ছে, যদিও তিনি সেটি বলেছেন। মূল যে বিষয়টি হলো, বাংলাদেশে প্রধানতম বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের জন্ম কিভাবে সেটি আপনি জানেন, একেবারেই জনগণের সারি থেকে উঠে আসা একটি দল। বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে বিএনপির যে জনপ্রিয়তা সেটিকে উপেক্ষা করার কিন্তু কোনো সুযোগ নেই। বাংলাদেশে হয় আওয়ামী লীগ, বিকল্প হিসেবে মানুষ বিএনপি ভাবে। এটি বাংলাদেশের দীর্ঘদিন যাবত হয়ে আসছে, বিশেষ করে 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর। এখন সেই জায়গাটিতে কিন্তু মানুষের পারসেপশন কি, সেটিও কিন্তু সরকারকে এখন ভাবতে হচ্ছে। এবং সরকার বলছে আন্দোলনে আছে, মাঠে আছে, বিএনপিকে নানাভাবে মোকাবেলা করার চেষ্টা করছে, কিন্তু সরকার আগামী নির্বাচনটি, যেটি বিগত 2টি নির্বাচন নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে বলা যায় যে বিগত 2টি নির্বাচনে বিএনপি না আসায় কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন। একেবারে যে আসেনি বিএনপি, কারণ আপনি তো খেলতেই আসেননি। আপনি বারবার বলছেন যে আমার জন্য এই লেভেল প্লেয়িং ফিল্ড চাই। আপনি তো খেলতে আসেননি, খেলতে না আসে লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করেন কি করে? কিন্তু তারপরেও দায়টা কোনো না কোনোভাবে সরকারের কাঁধে বা আওয়ামী লীগের কাঁধে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আওয়ামী লীগ যে চেষ্টাটি করবে যে আগামী নির্বাচনে যাতে বিএনপি আসে, এবং সেজন্য অনেকগুলো কৌশল আছে। এবং এটি আমরা সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ে যে ইলেকশনটি হয়েছে, আপনি জানেন যে উকিল আব্দুল সত্তার, যিনি বিএনপির একজন খুব
পুরনো নেতা ছিলেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন, তিনি স্বতন্ত্র করেছেন। এটি একটি কৌশল যে যারা নির্বাচন করতে চায়, বিএনপি যদি নির্বাচন না দেয় তাহলে তারা অনেকেই পদত্যাগ করে স্বতন্ত্র আসবে, এবং এটিও এক ধরনের বার্তা বাইরে যাবে যে বিএনপি নির্বাচনে যেতে চায়নি বলে এরা স্বতন্ত্র আছে। আবার আরেকটি কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে যে 70 থেকে 80টি আসন নিয়ে একটি দর কষাকষি হতে পারে সরকারের সঙ্গে, মানে সামনে তো অনেক কিছু হ্যাঁ, ঘটবে। এমন কথাও আছে যে খুব শিগগিরই হয়তো আগামী মার্চ এপ্রিলে হয়তো 2-1 মাসের মধ্যে হয়তো আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতাদের একটি গ্রুপ বসবেন একসঙ্গে। এমন কথাও আছে যে আবার সেই স্যার নিনিয়ান বা পরবর্তীতে এই যে কিছুদিন আগে গতবার ইলেকশনের আগে যিনি এলেন, ওনার নামটি আমি এই মুহূর্তে আমার স্মরণে আসছে না, এমন কথাও আছে যে আবার হয়তো বিদেশি কোনো হস্তক্ষেপ শুরু হতে পারে। নানা ধরনের ইকুয়েশন আছে, এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের রাজনীতিতে কি হচ্ছে সেটি আমাদের দেশের একেবারেই শ্রমজীবী মানুষ যেমন চিন্তায় রাখে, তেমনি একেবারে উচ্চ না, পর্যায়ে একইভাবে মানব জমিনে যেটা হচ্ছে মেহমানরা তৎপর রাজনীতি পুরনো ছকে নাকি নয়া দৃশ্যপট, না এখনো বলা যাচ্ছে না। তবে একটা কিছু আগামী নির্বাচনের আগে একটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে, যে হয়তো সরকারি মহল থেকেও তারা যে এখন তো হচ্ছে যে আমার শক্তির লড়াইয়ের পরে আসলে হবেটা কি দেখা যাক। আমরা একটু সময়ের জন্য অপেক্ষা করি। একটু সমকালের একটি শিরোনাম নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি যখন রিপোর্টটা পড়লাম তখন আমার এই যে আমরা 300 ফিট বলি যেটা, যে সড়কটা, সেটা যদি এখন যাওয়া যায় তাহলে মনে হবে যে আরে আমার বাংলাদেশে এরকম একটি রাস্তা তৈরি হচ্ছে, অথবা আপনি এই যে আমাদের পদ্মা সেতু রাস্তায় যদি যাই, তাহলে তখন মনে হয় যে তো বাংলাদেশ তো আসলেই মানে সগৌরবে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমেরিকা এবং চেন্নাইতে এই ধরনের রিপোর্ট আছে, এক্সপ্রেসওয়ে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে আছে, এগুলো এক্সপ্রেসওয়ের চেয়েও অনেক উন্নততর। যে আশঙ্কাটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, উদ্বোধনের পরপরই ভাঙতে হবে 1000 কোটি টাকা সড়ক। এখানে বলা হচ্ছে যে রাজধানীর কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দৃষ্টিনন্দন অত্যাধুনিক 8 লেন পূর্বাচল সড়কটির কাজ শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যাতে উদ্বোধন করতে পারেন সেই লক্ষ্যে বাকি কাজগুলো জোরে সোরে সম্পন্ন করার চেষ্টা করছে রাজনীতি উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু জানা গেছে এই উদ্বোধনের পরপর এই সড়কটি ভেঙে ফেলতে হবে। ও মাই গড, কিভাবে? এটি যদি সাধারণ একজন মানুষ হয়, তিনি যে শব্দটি উচ্চারণ করতেন এই রিপোর্টটি পড়ার পরে, সেই শব্দটি আমরা বলতে পারছি না, কারণ আমরা ভদ্রলোক এবং ভদ্রতার কারণে এই টক শোতে বসেছি। একটি শব্দ আছে যে এটার সঙ্গে, এই প্রক্রিয়াগুলোর সঙ্গে কে জড়িত। মানে এখানে দেখেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন এটি, এবং এরপরে সেখানে আবার যাবে মেট্রো রেলের খুঁটি বসানো হবে। তা আপনি এটার মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশে উন্নয়ন প্রকল্পগুলোতে কি ধরনের সমন্বয়হীনতা কাজ করে। উন্নয়ন প্রকল্পগুলোতে সমন্বয়হীনতা আছে বা বিভিন্ন বিষয় আছে। আপনি দেখেন যে বাংলাদেশে, আপনি তো নিশ্চয়ই আরো 40 বছর ঢাকা শহরে আছেন, আমিও আছি, এই ওয়াসা খুঁড়ে যাচ্ছে, একটু পর টিএনটি খুঁড়ছে, একটু পর ডেসা খুঁড়ছে, একটু পরে সিটি কর্পোরেশন, যেটি কিন্তু মেয়র হানিফ সাহেব যখন মেয়র ছিলেন তিনি কিন্তু মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা বলেছিলেন, অথবা তিনি বলেছিলেন এই সেবা সংস্থাগুলোর মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। এই যে আপনি কোটি টাকা খরচ করে আপনি এটি করলেন, আপনি ভাঙবেন কেন? আগে কি করেছেন? মেট্রো রেলকে আজকে এসছে? মেট্রো রেল তো আরো আগে এসছে। যখন মেট্রো রেল এসছে তখন আপনার প্ল্যানিং এই জিনিসটি আসে। এই টাকার ক্ষতিটা কে পোষাবে? এই টাকার ক্ষতি আমি আপনি পোষাবো, আমাদের ট্যাক্স বাড়বে, আমাদের ভবিষ্যতে আরো ট্যাক্স বাড়বে, আমরা এদিকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, আবার ওদিকে ট্যাক্স পড়বে কদিন পরে। এখন এই যে আপনার আমাদেরকে যে টাকাগুলো দিল IMF, সেখানে যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশনের মধ্যে তো একটি আছে যে কর জাল বাড়াতে হবে। তো কর জালের মধ্যে আপনি আরো জোরালোভাবে ঢুকবো, দেব ভ্যাট, মানে চ্যাপটা হবে জনগণ, এদিকে ভ্যাট দেব, জিনিসপত্র কিনতে খাবার জিনিস কিনবো, এই কিনবো ভ্যাট দেব, আবার ওইদিকে ট্যাক্স দেব, আবার ওইদিকে নিজের যা ট্যাক্স দেওয়ার পরে, ট্যাক্স দেওয়া মানে আমাকে তো প্রাপ্তি দিতে হবে, আমি কি পাবো সেটা তো রাষ্ট্র আমাকে দিতে হবে, সেটিও পাবো না। বিশ্বের সব দেশেই ট্যাক্স মানুষ দেয় কেন? বিশ্বের যত দেশে মানুষ ট্যাক্স দিয়ে যায়, কিন্তু একটা পর্যায়ে সে রিটার্ন পায় রাষ্ট্রের কাছ থেকে। আমার চিকিৎসায় রিটার্ন নাই, আমার মৌলিক যে ইস্যুগুলো আছে, আমার 5টি মৌলিক চাহিদা রাষ্ট্রের কাছে আছে, সেই জায়গায় কি আমার রিটার্ন আছে? আমি চিকিৎসা ব্যয় আমার প্রচুর, আমার শিক্ষা ব্যয় প্রচুর, আমার অন্যান্য যে ব্যয় আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, সব জায়গায় বাসস্থান চলে গেছে কর্পোরেট হাউসের কাছে। আমি চাইলে জায়গা নেই, আমার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় বড় ফ্ল্যাট হচ্ছে, আমার জন্য তো নেই।
আমি জায়গাও কিনতে পারছি না, কারণ জায়গাগুলো দখল করে নিয়েছে কর্পোরেট কোম্পানিগুলো। আপনি কর্পোরেট কোম্পানির কথা ফ্ল্যাটও কিনতে পারছি না, ফ্ল্যাটগুলো দখল করে নিয়েছে কর্পোরেট কোম্পানিগুলো। আপনি কর্পোরেট কথা বললেন, আপনাদের পত্রিকায় যায় যায় দিনে দেশের পোল্ট্রি খাতের অস্থিরতার নেপথ্যে কর্পোরেট আধিপত্য। এই যে পোল্ট্রি খাত, বিশেষ করে ডিম এবং ব্রয়লার মুরগি, এইটা তো আমাদের বেশি আমিষ এবং আমাদের খাদ্যের যোগানটা দিত। যখন এটা কর্পোরেটের কালচারের মধ্যে বা আধিপত্যের মধ্যে চলে গেল, তখনই তো বোধ করে অস্থিরতাটা শুরু হলো। আসলে যারা একেবারে খামারি, তারা কি আদৌ পাচ্ছে কিছু? একেবারেই সমন্বয়হীনতা। এখানে কিন্তু একটি কারণ আছে, যে প্রথম কারণটি হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে যে সারা বিশ্বে যে একটা ধাক্কা লেগেছে, সেই ধাক্কায় পোলট্রি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস বিদ্যুতের অভাব, নানা সংকট আছে, এটি একটি কারণ। কিন্তু এই জায়গায় কিন্তু আমি দেখি সমন্বয়হীনতা এবং এক ধরনের উন্নাসিকতা। কেমন? মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যখন বলছে দেশের জনগণের পুষ্টিমান নিশ্চিতের কথা বলছে, পুষ্টিমান নিশ্চিতের একটি অন্যতম উপাদান হলো আমিষ বা প্রোটিন। সেই জায়গায় পুষ্টি বলা হচ্ছে, চালের ক্ষেত্রেও পুষ্টি ফিরিয়ে আনা হবে। কিভাবে? চাল যেটা ওই যে করে মেশিন দিয়ে ছোট করে কাটা হতো, তাতে পুষ্টি হারে যায়। সম্প্রতি খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী বলেছেন। তো আপনারা এত কিছু করছেন, কিন্তু আমার পুষ্টির যে চাহিদাটি পূরণ হতো আমার ডিম দিয়ে, আবার এই মুরগি দিয়ে, ব্রয়লার মুরগি দিয়ে, সেই জায়গায় আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনাদের কর্মপন্থা কি সেখানে? জানি না অবস্থাটা কি দাঁড়াবে। আপনি সংগঠন করতেন ছাত্রলীগ, এই জন্য আপনাকে আজকে প্রশ্নগুলো করব। শাসন শাস্তিতেও দমে না ছাত্রলীগ, এবং আরেকটি শিরোনাম যেটা হয়েছে যে শিক্ষাঙ্গনে নির্যাতনে পিছিয়ে নেই ছাত্রলীগ নেত্রীরাও। তারা বড় ভাইরা করে, বড় বোনরাও তো করবে নাকি? ছাত্রলীগ নিয়ে অনেক কথা আছে, এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরনো বিরোধে আবার সংঘর্ষে ছাত্রলীগ। আপনি দেখেন যে বাংলাদেশের যে অভ্যুদয়, এই অভ্যুদয়ের গোড়াপত্তন ঘটেছিল কিন্তু ছাত্রলীগের মাধ্যমে। স্যালুট করি আমরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ বিভাগের পরে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947-এ দেশ বিভাগের পরে উনি প্রথম কি গঠন করলেন? ছাত্রলীগ। এই যে মর্যাদা সম্পন্ন একটি সংগঠন, এবং বাংলাদেশের 71 সাল পর্যন্ত যত পলিটিশিয়ানের জন্ম হয়েছে সব দলে, এখন যে দলে যারা আছেন সবাই ছাত্রলীগ, এরা প্রত্যেকে কিন্তু ছাত্রলীগ থেকে এসছেন। সেই ছাত্রলীগ আজকে নানা কারণে, বিশেষ করে টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, ক্ষমতার ভাগাভাগি, অন্যান্য যে ইয়েগুলো আছে, এই জায়গাটিতে গিয়ে ছাত্রলীগ নষ্ট হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখতে পারেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এক জায়গায় ট্যুরে গেছেন, উনি ওনার আত্মজীবনীতে আছে, তাকে 25 পয়সা দিয়েছেন একজন নারী, বৃদ্ধ একজন নারী, তিনি আপ্লুত হয়ে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সাইকেল চালিয়ে উনি ক্যাম্পেইন করেছেন, উনি রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন। আর এখন আমাদের ছাত্রলীগের নেতা যারা আছেন, তাদের কারো 28 লাখ টাকার ঘড়ি শুনি, তাদের কারো পাজেরো গাড়ি শুনি। এই যে অবস্থাটি, এই অবক্ষয় আসলে একটি সামগ্রিকভাবে রাজনৈতিক নানা অস্থিরতার সুযোগ নিয়ে, রাজনৈতিক নানা মেরুকরণের সুযোগ নিয়ে, যে রাজনৈতিক ক্ষেত্রগুলোতে যে ধরনের অবক্ষয় এসছে, সেটির একটা বহিঃপ্রকাশ এখানে। আজকে ছাত্রলীগ আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংকট চলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং ছাত্রলীগের বিরুদ্ধে আজকে শিক্ষকরাও দাঁড়িয়ে যাচ্ছে। কেন? এই ছাত্রলীগ বাংলাদেশের জন্মসূত্রের সঙ্গে জড়িয়ে আছে, এই আওয়ামী লীগ বাংলাদেশের জন্মসূত্রের সঙ্গে জড়িয়ে আছে। ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জন্ম হতো না। 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের সময় ছাত্রলীগ যুবলীগের যে ভূমিকা ছিল, এগুলো আমরা কেন ভুলে যাই? আমরা জানি না কি দাঁড়াবে। যারা এই সংগঠনটি পরিচালনা করেন নিশ্চয়ই খুব শীঘ্রই এ ব্যাপারে একটি সন্তোষজনক সিদ্ধান্ত নেবেন, আশা করি আমরা। প্রতিদিনের বাংলাদেশে একটি শিরোনাম হয়েছে, এই শিরোনামটি পড়ে আমি দুজনেই আমরা অনুষ্ঠানের আগে আলোচনা করছিলাম যে কাউন্সিলরদের গায়ে ময়লার গন্ধ। তো আপনি বলছিলেন যে গোসল টোসল করে না, এই জন্যই ময়লার গন্ধ। কিন্তু এখানে যেটা আমার কাছে এই রিপোর্টটা পড়ে মনে হয়েছে, তাহলে তো রাজধানীতে ময়লা থাকলে তো ভালো, তাহলে তো ব্যবসা করা যায়। তাহলে কি কাউন্সিলররা এই ময়লার বাণিজ্য করার জন্যই দৌড়াবেন, নাকি জনগণের বা এলাকার মানুষজনকে দেখবেন? কি মনে হয় আপনার কাছে? কাউন্সিলররা যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যের দিকে যদি আপনি দেখেন, যুক্তরাজ্যের কাউন্সিলরদের সেখানেও কাউন্সিলর বলা হয়, তারা সার্বক্ষণিক জনগণের জন্য নিবেদিত, এলাকাবাসীর জন্য নিবেদিত থেকে দায়িত্ব পালন করছেন। মানুষ হিসেবে তাদের আর আমাদের কোনো পার্থক্য নেই। মানসিকতার দিক থেকে পার্থক্য আছে, আমাদের জীবন মানের দিক থেকে পার্থক্য আছে,
কিন্তু তাকেও সৃষ্টিকর্তা তৈরি করেছেন, আমাকেও করেছেন। তিনিও মানুষের দায়িত্ব নিচ্ছেন, আমার কাউন্সিলররাও নিচ্ছেন, কিন্তু তারা কি যথাযথভাবে পালন করছেন? এই যে ময়লা, আপনি দেখবেন যে রাজধানীতে এখন একটি সিস্টেম আছে, ফ্ল্যাট থেকে বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান, তারা আবার এই ময়লাগুলো একটি জায়গায় ফেলে, বা তারা বিভিন্ন সাইকেল আছে, একটি বড় সাইকেল এটার সঙ্গে জড়িয়ে আছে। এতদিন সেই সাইকেলে যারা প্রকৃতভাবে ময়লা সংগ্রহ এবং ময়লা সেগুলো মানে এই প্রক্রিয়ার সঙ্গে যারা, আমরা যাদেরকে বলি যে সুইপার বা মেথর যাদেরকে বলি, যারা একটু ভিন্নভাবে আমরা বলি, তারা এর সঙ্গে জড়িয়েছিলেন বা তাদের সংশ্লিষ্টরা জড়িয়েছিলেন। এখন এখানে এসে ভদ্র মানুষরা জড়িয়েছেন, এখন এর সঙ্গে এসে ভদ্র মানুষেরা কাউন্সিলররা এসে জড়িয়েছেন। এবং যেমন আমার বাসায় আমাকে প্রতি মাসে 70 টাকা দিতে হয়। আমার এলাকায় ধরেন যদি 1000 আপনার বাসায় 70 টাকা দিতে কোনো হয়, আমি কোনো আবার বাসায় 500 150 টাকাও বলি। আমি নিকেতনে থাকি, আগে ছিল 300, এখন 400 টাকা দিতে হয়। হ্যাঁ, এবং সব জায়গায় দাম বেড়েছে, এবং এটি সব জায়গায় হচ্ছে। এই যে এটা একটা বড় রকমের অঙ্কের বিষয়, এবং সেখান থেকে তারা একজন বা দুজন লোক রেখেছে ময়লা বাণিজ্য। এটাই আসলে ময়লার গন্ধ বলা হয়েছে। এখন আমরা চাই যে আমাদের কাউন্সিলরদের এই গন্ধ অতি দ্রুত কেটে যাক, কারণ এরাই তো আসলে বাংলাদেশের পরিষ্কার হোক। একেবারে শেষের দিকে বইমেলা আর মাত্র 3 দিন। বইমেলা ভালো মন্দ মিলিয়ে গেছে, কিন্তু বইমেলাও সেই সংকট। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে কাগজের যে দাম বেড়েছে, বা কাগজ সংকট তো আপনি জানেন, এখন এই যে এই কাগজ 115 টাকা বা 15 টাকা করে কেজি কিনতে হচ্ছে। পত্রিকা 85 টাকা ছিল, 85 টাকা ছিল, তার আগে 60 টাকা ছিল, 70 টাকা ছিল। এই যে সংকট, এই সংকটের প্রভাব বইমেলাতেও পড়েছে, এবং এই প্রথম সম্ভবত বইমেলায় খুব কম বই এসছে। না, আপনার সাথে তুলনামূলক বই বেশি এসছে। বই তুলনামূলকভাবে সেভাবেই এসছে, এবং বইয়ের দামটা হয়তো একটু বেশি, কিন্তু একজন একটা সংস্কৃতি কর্মী হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে, এবারের বইমেলাটা গত 2 বছরের অস্থিরতা কাটিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। না, কিন্তু এইটা আরো, যেমন ঢাকা বইমেলা একসময় যেটা হতো, সেই বইমেলাটার একটা সুযোগ করা দরকার এবার, এদের এই যে বাণিজ্যটা যাতে ভালো হয়। বইমেলা নিয়ে আমার একটা ছোট্ট অবজারভেশন আছে, আমি ছোট করেই আপনাকে দিই। একটি প্রকাশনী নিয়ে এক ধরনের সংকট হয়েছিল, আপনি জানেন, আদর্শ প্রকাশনী। আমি মনে করি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি নিয়ে যদি কোনো বই করতে হয়, সেটি আগে মনিটরিং কমিটিতে জমা দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা বইমেলা নিয়ে কথা বলছিলাম, আর মাত্র 3 দিন, তারপরে শেষ হবে এবারের বইমেলা। যারা এখনো বইমেলায় যাননি, গিয়েছেন অথচ বই কেনেননি, শেষ সুযোগ, বই কিনুন। কমিশন আছে 25 ভাগ। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।